ভাবছিলাম মৌনতার স্কুল অ্যান্ড কলেজের যে প্রিন্সিপাল, ওনার সাথে শাহেদের তো বেশ সখ্যতা আছে। সম্পর্কে মৌনতার নানু বাড়ির দিক থেকেও আত্মীয় হয়। আপাতত পরীক্ষার আগ অবধি মেয়েটাকে একটু ক্লাস করার ব্যবস্থা করে দিলেই হচ্ছে। মেয়েটা মনে হয় আবার সায়েন্সের স্টুডেন্ট। আহসান বলেছিল মেয়েকে ডাক্তারি পড়াবে, সেই হিসাবেই এগিয়েছি। আর সেদিন ওর কাগজপত্রগুলো তো দেখলাম, ক্লাস 5, 8, এসএসসি, হাই কোয়ালিটি রেজাল্ট, সবগুলোতেই গোল্ডেন প্লাস। দুজনে মিলে গৌরীকে নিয়ে ভালো মন্দ বেশ টুকিটাকি আলোচনা করতে থাকলেন, কিভাবে বাবা মা মরা মেয়েটাকে নিজের সন্তানদের মতো তার স্বপ্নের পথের দিকে এগিয়ে দেওয়া যায়। রাতে শাহেদ সাহেব বাড়িতে এলে গৌরীর বিষয়ে ওনার সাথে আলোচনা করলেন জাহিদ সাহেব। আলোচনার এক পর্যায়ে শাহেদ সাহেব বললেন তিনি মৌনতার স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলে গৌরীকে কলেজে ক্লাস করার জন্য ব্যবস্থা করে দেবেন। নিশ্চিত হলেন জাহিদ সাহেব। সেখান থেকে 2 দিন বাদে গৌরীকে নিয়ে কলেজে গিয়ে ওর বিষয়ে কথা বলে আপাতত ক্লাস করার ব্যবস্থাটা করে দিয়ে আসলেন শাহেদ সাহেব। তবে পরীক্ষাটা মেয়েটা এখানে দিতে পারবে না, পরীক্ষাটা তার নিজের কলেজের রেজিস্ট্রেশন অনুযায়ী সেখানেই দিতে হবে। নিজের অফিস কক্ষের কাচের বেষ্টনীতে ঘেরা ওয়ালের সম্মুখে 2 পকেটে হাত গুজে শটান দাঁড়িয়েছে নিবান। নজরটা তার ব্যস্ত শহরের অলিতে গলিতে স্থির। 7 তলা ভবনের উপর থেকে ব্যস্ত নগরীর ব্যস্ত যানজট আর তার চেয়ে ব্যস্ত মানুষের চলাচলের আনাগোনা দেখে চলেছে সে। বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন পোশাকের মানুষের আনাগোনা চলছে, বাকি নেই স্কুল কলেজে ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীদের ব্যস্ত চলাচল সেখানে। এমনকি বিভিন্ন পোশাকে ভিন্ন ভিন্ন নারীর পথ চারণও। হঠাৎ নিবানের মনে হলো বাড়ির গাড়িটাও সে ব্যস্ত চলাচলের রাস্তায় ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছে। গাড়িতে কে বা কারা, আর এই অসময়ে কোথায় চলেছে? হঠাৎই আবার মনে হলো গাড়িটা তার অফিসের পার্কিং এরিয়ার দিকে টান দিচ্ছে। ব্যাপার কি? চাচ্চু আর সে কখন অফিসে চলে গেছে, তবে অফিসে আবার কে আসলো? ইভান নাকি অন্য কেউ? ইভান তো সহজে অফিসে পা মারায় না। আর অন্য কেউ কে? হয়তো বা প্রয়োজনে কেউ এসেছে। তবে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও যখন মনে হলো অফিসে কেউ আসেনি, ব্যাপার অন্য কিছু। না হলে এত সময় বাড়ি থেকে কেউ এসেছে এটা তার কাছে ইনফর্ম হয়ে যেত। নিবান যে পাশে দাঁড়িয়েছিল সে পাশ থেকে গাড়িটার কিছু অংশ দেখা গেল, গাড়ির সামনের অংশ আর গাড়িতে কারা এটা দেখা যাচ্ছিল না। দ্রুত পা চালিয়ে নিজের অফিস রুমের সাথে নিজস্ব ক্যাবিনটায় চলে গেল নিবান। সেখানে মাঝে মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য থাকার সুব্যবস্থা করা আছে, সুব্যবস্থা করে রেখেছে নিবান। মাঝে মধ্যে এর প্রয়োজনীয়তার সুফল দেয় খুব। ক্যাবিনের বিশাল বড় কাচের জানালাটার পাশে গিয়ে দাঁড়াতেই নিচের পার্কিং এরিয়ায় দৃশ্যবলী নজরবন্দিতে স্পষ্ট হতে কপাল কুঁচকে গেল তার। গাড়ির দরজা খোলা, সেখানে স্পষ্ট একটা মেয়েকে মাথা এলিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। মেয়েটাকে বুঝতে অসুবিধা হলো না নিবানের। প্রায় মাসের কাছাকাছি হতে চলেছে মেয়েটা তাদের বাড়িতে এসেছে। সামনাসামনি দেখা সাক্ষাৎ কম হলো, মেয়েটা শত দূর থেকে তার নজরে পড়লো। সে চিহ্নিত করতে পারবে মেয়েটাকে। তবে মেয়েটার কি হলো? ওভাবে বসে আছে কেন? আর এরা এ অসময়ে এখানে বা কি করছে? মান্যতা আর দিবা গাড়ির বাইরে দাঁড়ানো। মান্যতা চিন্তিত মুখে কিছু ভেবে চলেছে আর দিবা তাকে কিছু বলে চলেছে। হাফিজ ভাই তাদের পাশে চুপচাপ দাঁড়িয়ে কাণ্ড দেখছে। কোনো কারণে মন একটু বিচলিত হলো নিবানের। দ্রুত পায়ে অফিস কক্ষে গিয়ে টেবিলের উপর থেকে ফোনটা এনে পুনরায় জানালার পাশে দাঁড়ালো। কাঙ্ক্ষিত নম্বরটাতে ফোন দিতে ওপাশের মানুষটা ততস্থ হয়ে কিছুটা ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো। সে নিশ্চিত স্যার নিশ্চয়ই ওনাদের দেখেছেন বলে তাকেই ফোন দিচ্ছেন। মান্যতাদের কাছ থেকে কিছুটা সরে দাঁড়ালো হাফিজ। ফের ফোন রিসিভ করে সালাম দিল। সালামের উত্তর দিয়ে নিবান স্বভাব মতো গম্ভীর গলায় শোধালো, এনি প্রবলেম? হাফিজ ভাই, অফিসের নিচে কেন আপনারা? কি বলবে হাফিজ খুঁজে পেল না। এই মহিলাদের কাণ্ড কারখানা তার বুঝে আসে না। কি যে করবে এরাই ভেবে পাচ্ছে না, তো সে কি বলবে? হাফিজ ভাই,
গম্ভীর গলার ডাকটা শুনতে মানু তাদের দিকে এক পলক তাকিয়ে তরতরিয়ে উত্তর দিল। আসলে হয়েছে কি স্যার, ওই যে নতুন মেয়েটা এসেছে না, ওনার জন্য কিছু বই আর কি সব শপিং এর জন্য বড় ম্যাডাম পাঠিয়েছেন। মান্যতা ম্যাডাম আর মেয়েটা আসছিলেন। দিবা ম্যাডাম বললেন তিনিও শপিং এ যাবেন, তাই তিনিও তাদের সাথে এসেছেন। আর আমি সবার ডিটেলস সম্পর্কে জানতে চাইনি। হাফিজ ভাই, অফিসের নিচে এত সময় দাঁড়িয়ে আছেন কেন? সমস্যাটা কি সেটাই বলুন। নিবারের থমথমে গলার আওয়াজ কানে আসতে থমথম খেয়ে সংক্ষেপে কথা ধরল হাফিজ। বলল, মেয়েটা মনে হয় আগে থেকে কোনো কারণে অসুস্থ ছিল। গাড়িতে ওঠার পর মাঝ রাস্তায় এসে হড়বড়িয়ে কয়েকবার বমি করে দিল। এখন আবার এখান থেকে বাড়ি ফিরতে তো সময় লাগবে। আমরাও শপিং মলের কাছাকাছি চলে এসেছি, তাই মানটা ম্যাডাম চাইছিলেন সেই কাছাকাছি এসে গেছি যখন মেয়েটাকে আর আপনার অফিসের শিলা ম্যাডামের কাছে আপাতত রেস্টে রেখে জিনিসগুলো কেনাকাটা করে নিতে। মেয়েটার এই অসুস্থ অবস্থায় নিয়ে শপিংয়ে তো আর ঘোরাঘুরি করাটা আর ঠিক হবে না, আর গাড়িতে একা রেখে যাওয়া তো রিস্ক হবে। তাই কিন্তু কি? মুখটা ছোট করে এলো হাফিজের, আমতা আমতা করে বলল, দিবা ম্যাডাম চাইছেন না আপনার অফিসে মেয়েটাকে রেখে যেতে। বলছেন আপনি এসব উল্টোপাল্টা কাজের জন্য রেখে যেতে পারেন। আমাকে বলছেন ওনাদের শপিং মলে রেখে মেয়েটাকে বাড়িতে দিয়ে আবার আসতে। সেটাতে তো প্রচুর দেরি হবে। আর বড় ম্যাডাম আবার বারবার করে বলে দিয়েছেন তাদেরকে একা না ছাড়তে। মেয়েটারও যা অবস্থা, তার আপাতত বিশ্রামের প্রয়োজন। খুবই ক্লান্ত মনে হচ্ছে তাকে। দীপার বিষয়টা আমলে নিল না নিবান। সে যে কি কারণে মেয়েটাকে অফিসে রাখতে দিতে চাইছে না এটা নিবানের থেকে ভালো কে জানে। তবে মেয়েটার যার পরিস্থিতি শুনছে, মেয়েটার তো আপাতত রেস্টের প্রয়োজন। তবে শিলাও তো অফিসে নেই। কিন্তু শিলা তো আজ আসেনি, সে তো ছুটিতে আছে। হাফিজের সাথে কথা বলল নিবানের দৃঢ় নজর স্থির গাড়ির সিটে নির্জীব ভঙ্গিতে মাথা এলিয়ে রাখা মেয়েটার পানে। সেদিকে লক্ষ্য রেখে গম্ভীর কণ্ঠে বলল, আমি নিচে আসছি। নিচে যেতে সময় নিল না নিবানের। হাফিজের নজরে পড়তে সে তথাস্থ হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। স্যার নিচে আসতে চেয়েছে এই খবর সে কাউকে দেয়নি, তাই নিবানকে নজরে পড়তে মান্যতার মুখ শুকিয়ে গেল। উল্টাপাল্টা কাজকর্ম দাদাভাইয়ের সহ্য হয় না। এখন কি না কি বলে বসে। যদিও দাদাভাই পরিস্থিতি বুঝে রাগারাগি করে, তবুও দাদাভাইয়ের এ ধীর চোয়ালের কঠিন মুখাবয়ব নজরে পড়লে অযথা কারণে বুক কাঁপে তার। নিবানকে নিচে দেখে দিবাও অবাক হলো। কিছু বলতে নেবে তার আগে শক্ত গলায় মান্যতাকে প্রশ্ন করলো, সমস্যা কি? ধীরচিত্রে এসে শটদন সামনে দাঁড়ানো শক্ত চোয়ালের মানুষটাকে একবার দেখে নিয়ে নমনীয় স্বরে মান্যতা বলল, ওর হালকা মাথা ব্যথা ছিল, মনে করেছিলাম বাইরে আসলে ঠিক হয়ে যাবে, তাই ও না আসাতে চাওয়া সত্ত্বেও ওকে নিয়ে এসেছি। ওর সামনে ফাইনাল পরীক্ষা, তাই বই সহ ওর কিছু পোশাক কেনা লাগতো। ও সাথে থাকলে বই পোশাক দুটো কিনতেই সুবিধা হতো, তাই মূলত নিয়ে আসা। কিন্তু ও এত অসুস্থ হয়ে পড়বে আমি বুঝতে পারিনি। ও অসুস্থ জেনেও ওকে নিয়ে আসা তোমার ঠিক হয়নি মান্য? বিস্ময় চোখে নিবানের দিকে তাকিয়ে আছে দিবা। কোন নিবানকে দেখছে সে? গৌরীর হয়ে কথা বলছে নিবান? সম্ভব এটা নিবানই তো। সে ভুল কাউকে দেখছে না তো? দিবার বিস্ময় আরো কঠিন রূপে বাড়িয়ে দিয়ে নিবান ঘমঘমে গলায় মান্যতাকে আদেশ দিল, ওকে বাহিরে আসতে বলো। এবার মান্যতাও চোখ বড় বড় করে নিবানের দিকে তাকালো। পরপর চোখ নামিয়ে নিয়ে কৌরির কাছে এগোলো। বিভিন্ন প্রশ্ন জাগলো মনে, তবে ভুলেও করলো না। গাড়ির সিটে চোখ বুজে মাথা এলিয়ে রাখা মেয়েটার ক্লান্ত মলিন মুখের দিকে তাকিয়ে তার ভীষণ মায়া হলো। খুব করে মনে হলো মেয়েটাকে জোর করে আনা তার একদম ঠিক হয়নি। কৌরিকে ডাক দিতে চোখ খুলল। কিছু আগের কথোপকথন শুনেছে সে। এমনিতেই মানুষটাতে তার ভয়, এবার ভয়ের সাথে সংকোচও কাজ করলো। বাইরে গিয়ে সে ওই মানুষটার সামনে দাঁড়াবে কি করে? তাই মান্যতাকে উদ্দেশ্য করে নিচু গলায় বলল, আমি আপাতত ঠিক আছি আপু, ওনার সামনে যেতে চাই না, প্লিজ আপু। আমি ওনাকে খারাপভাবে বলছি না আপু। কৌরির ভয় সংকোচের কারণটা জানে মান্যতা। সে আগেও খেয়াল করেছে দাদাভাই যেখানে থাকে কৌরি সহজে সেখানে যায় না। কারণটা তাদের মতোই। ওই কঠিন মুখাবয়বের মানুষটার সামনে সহজে তারা ভয়ে কেউ পড়তে চায় না। জানে দাদাভাই ওরকম কঠিন মুখাবয়ব করে থাকলেও সহজে বকা রাগ দেশ করবে না। তবুও ওই মানুষটাকে দেখলে একটা ভয় কাজ করে। কেন এটা তারা কেউ জানে না। হয়তো তার কম কথা বলা আর গম্ভীর স্বভাবের জন্য। কিন্তু এখন উপায় নেই, কথা না শুনলে দুদিকেই বিপদ। না বলো না, প্লিজ নেমে আসো করি। তোমার আপাতত বিশ্রামের প্রয়োজন।
এই অবস্থায় তোমাকে নিয়ে ঘোরাঘুরি একদম ঠিক হবে না। আম্মু জানলেও বকবে, আর দাদাভাই জেনে গিয়েছে যখন উপায়ও নেই। তাই প্লিজ লক্ষ্মী বোনটি আমার, না বলো না, এবারের মতো বাঁচিয়ে দাও আমাকে। তার জন্য কেনাকাটা করতে আসা, আবার তার জন্যই তার কাছে অনুনয়। একটুও ভালো লাগলো না কৌরির। সবার জন্য কেমন একটা গলায় ভিতে থাকা কাটার মতো হয়ে গেছে সে। অন্তত নিজেকে তাই মনে হচ্ছে ইদানিং। তার দুর্বল পায়ে গাড়ি থেকে বের হলো সে। বের হতেই সামনে দাঁড়ানো উঁচু লম্বা বলিষ্ঠদের কঠিন মোকাবয়বের মানুষটাকে দেখে মুখ মুচি করে নিল সে। হাফিজ ভাই গাড়িতে উঠুন, তাড়াতাড়ি কেনাকাটা শেষ করে ওদের নিয়ে ফেরার চেষ্টা করবেন। নিবানের গলার আদেশ পেতে দ্রুত পায়ে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসলো হাফিজ। সেটা লক্ষ্য করে মান্যতাকে উদ্দেশ্য করে নিবান ফের বলল, মান্য গাড়িতে উঠে বসো, শপিং শেষ হলে যাবার সময় ওকে এখান থেকে নিয়ে যাও। কৌরি তড়িৎ গতিতে মুখ উঁচু করে মান্যতার দিকে তাকালো। মান্যতা তার দিকে অসহায় ভঙ্গিতে আগে থেকে তাকিয়েছিল। তার মুখাবয়ব বলে দিচ্ছে, পড়েছি জমের হাতে, এখন যা বলবে তাই শুনতে হবে। দুর্বল শরীরের পা থেকে মাথা পর্যন্ত রুমে রুমে কাঁটা দিয়ে উঠল কৌরির। তাকে এই জলদ গম্ভীর ভয়ঙ্কর মানুষটার সাথে আপাতত কিছু সময়ের জন্য থাকতে হবে। এর থেকে মানতা আপু তাকে এই অজানা শহরের অলিতে গলিতে ছুঁড়ে ফেলে দিয়ে যেতে, বা নিজে হস্তে কোনো ক্ষুধার্ত বাঘের মুখের আহার বানিয়ে দিত, তবুও ভালো ছিল। আল্লাহ, গাড়ি ছাড়তে ভাবনা কাটলো কৌরির। গাড়ির জানালা দিয়ে মুখ বের করা মান্যতার মুখটা দেখে ভীষণ কান্না পেল তার। সত্যি রেখে যাচ্ছে তাকে। গাড়িটা কিছু দূর যেতে নিবানের কণ্ঠে চমকে তার দিকে তাকিয়ে ফের মুখ নিচু করে নিল। আমি কোনো ভয়ঙ্কর জীব নই যে আমার সামনে এলে তোমাকে গিলে ফেলবো, চলে এসো। তখন মান্যতা আপুকে বলা নিচু গলায় কথাগুলো শুনে ফেলেছে লোকটা। শ্রবণ শক্তি কি তোগর? এবার থেকে এই লোকটা আশেপাশে থাকলে ভুলেও কথা বলবে না কৌরি। না হলে এই জলদ গম্ভীর গলার আওয়াজে তার রুগু শরীর ছেড়ে চিরতরে বিদায় নিতে সময় লাগবে না, যেমনটা এখন অনুভব করছে। ওই অদ্ভুত গলার খোঁজা মারা কথাগুলো শুনে তার হৃৎপিণ্ডে নিজ গতির সীমা ছাড়িয়ে চৌগুণ হারে লাফালাফি করে চলেছে। লাফালাফির হারের গতি বেগ মাঝে মধ্যে এত দ্রুত অনুভব হচ্ছে কৌরির। এই বুঝি বুকের পাঠা ভেঙে হৃৎপিণ্ড নামক যন্ত্রণা জমিনে ছিটকে পড়ল। অবান্তর অনুভূতিতে ক্লান্ত শরীরটা আরো দুর্বল অনুভব হচ্ছে। অহেতুক ভাবনাগুলো মন মস্তিষ্ক জুড়ে কিল বিলিয়ে বুকের ভিতরের ভয় আর শরীরের কাঁপুনিটা বাড়িয়ে দিতে চাইছে। তবুও লোকটাকে অনুসরণ করে তার পেছনে পেছনে যেতে হচ্ছে তাকে। আশেপাশে অনেক মানুষের পথ চারণরা চোখ পড়লো, মাথা উঁচু করে দেখার বিন্দুমাত্র ইচ্ছে পোষণ করলো না কৌড়ে। শরীর মন আপাতত দুটোই দুর্বল, কিছুই ভালো লাগছে না তার। শরীর চাইছে বিছানা আর মন চাইছে এর সামনে চলা ভয়ঙ্কর মানুষটার সঙ্গ ত্যাগ করতে। তারপর অদ্ভুত চিন্তা ভাবনা, ভয়, সংকোচ মিশ্রিত মাথা ঘুরানো অনুভূতি, সেই সবের জন্য আশেপাশে তাকাতেই তার ইচ্ছে করছে না। তাই বাধ্য হয়ে এক মনে ফ্লোরের ঝকঝকা সাদা টাইলসকৃত মেঝের দিকে দৃষ্টি নিবন্ধন করে তার সামনে চলা মানুষটাকে অনুসরণ করে চলেছে সে। তবে তার সামনে চলা মানুষটাকে যে সে সব পথচারীরা বিনয়ের সাথে সালাম বিনিময় করে চলেছে, সেটা দেখো না দেখে হলো কানে স্পষ্ট শুনতে পাচ্ছে। হঠাৎ সামনের মানুষটা থেমে যাওয়ার তাকেও থেমে যেতে হলো। মাথা উঁচু করে তাকাতেই সে ধীর চোয়াল মানুষটাকে স্থির নজরে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নজর মুহূর্তে সরিয়ে নিল কৌরি। লিফট তার কাছে পরিচিত কিছু নয়, চড়া হয়েছে। তবে এসো। পা চালালো কৌরি। লিফটের ভিতরে গিয়ে মোটামুটি দূরত্ব বজায় রেখে শক্ত হয়ে দাঁড়ালো সে। লিফট চলতে পুনরায় মাথাটা ঘুরে এলো তার। বমি বমি ভাবটা আবার শুরু হলো। এখন কি করবে সে? এ ভয়টাই পাচ্ছিল। ক্লান্ত এট থেকে মাইগ্রেনের সমস্যা তার। মাথা ব্যথা শুরু হলে কড়া পেন কিলারও কাজ করতে চায় না। আগে মোটামুটি হতো, তবে ইদানিং কড়া পেন কিলারও কাজ হয় না। একবার কোনো কারণে মাথা ব্যথা শুরু হলে একটানা 2-3 দিন মাথা ব্যথায় ভুগতে হয়। তারপর গিয়ে সৃষ্টিকর্তার অশেষ রহমতে আস্তে আস্তে ব্যথা স্বাভাবিক হয়ে যায়। কড়া ঘুমের ওষুধ ছাড়া এই ব্যথা সাধারণ ব্যথার ওষুধে এখন আর নিষ্পত্তি হয় না। যদিও এই ব্যথা সহ্য পেয়ে গেছে তার, তবুও ব্যথার প্রতিক্রিয়া তো আছে। কাল ভেজা চুল নিয়ে দুপুরে ঘুমিয়ে পড়েছিল কৌরি, আর তার ফলস্বরূপ এ মাথা ব্যথার উৎপত্তি। মনে করেছিল রাতে ঘুমের পরে ঠিক হয়ে যাবে, তবে ঠিক না হয়ে বরং সারা রাত মাথা ব্যথায় ছটফট করেছে সে। মৃদু ধাক্কা দিয়ে লিফটটা থেমে যেতেই আগের থেকে দ্বিগুণ হারে গা গুলিয়ে আসলো কৌরির। মাথা ঝিমঝিম করে উঠল। এখন যদি আবারও বমি হয়?
কি বিব্রতকর অবস্থায় পড়তে হবে তাকে ভেবে কান্না পেল। দাঁতে দাঁত চেপে যত সম্ভব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো কৌরি। লিফটের থেকে তাড়াতাড়ি বের হয়ে আগে দুজনে আগে বেঁচে হাঁটলো। এবার নিবানোর সাথে সাথে সামনে এগুলো সে। বিশাল বড় কাচের দরজাটা ভেদ করে 7 তলা ভবনের ভিতরে প্রবেশ করতে মুহূর্তে মাথা নিচু করে নিল কৌরি। আচমকা কতগুলো নজর তাদের দিকে পড়তে আড়ষ্টতা সংকোচ আরও দ্বিগুণ হারে ঘিরে ধরল তাকে। সাথে বমি বমি ভাবটা যেন তীব্র হলো। অথচ পাশের মানুষটা কত সাবলীলভাবে বড় বড় পা ফেলে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। আর পারল না কৌরি। স্টাফ রুমগুলো পার করতে না করতে নিবানের অফিস কক্ষের সামনে এসে হর হর করে বমি করে দিল। পা থেমে গেল নিবানের। কপাল কিছুটা কুঞ্চিত হলো অস্বস্তিতে। ফের কৌরির খিচে নেওয়া চোখ মুখের দিকে তাকাতে সেই কুঞ্চিত কপাল মুহূর্তে সহজ হয়ে গেল তার। যে জিনিসটায় তার প্রচুর অস্বস্তি হয় পারল না সে জিনিসটা চোখের সামনে দেখো মেয়েটার থেকে দূরে সরিয়ে দাঁড়িয়ে থাকতে। দ্রুত বেগে কৌরির খুব কাছে গিয়ে দাঁড়ালো সে। দ্বিধা সংকোচ ছাড়াই বাম হাত দিয়ে শালীনতার সাথে তাকে আঁকড়ে ধরে। ডান হাতটা তার কপালে রেখে মাথা চেপে ধরল। রুক্ষ স্পর্শ পেতেই কেঁপে উঠল কৌরির সর্বাঙ্গ। বমির মধ্যে ভয়ে কেঁদে ফেলল সে। ক্লান্ত অসহায় শঙ্কিত নজর জোড়া নিয়ে তাকালো মাথা চেপে রাখা মানুষটার পানে, যা কখনো সে আশা করেনি। সেই লজ্জাজনক পরিস্থিতিতেই পড়তে হলো তাকে। আর এতগুলো মানুষের সামনে লজ্জিত করলো এই মানুষটাকেও। এই মানুষটা তাকে বকবে নাকি কঠিন ধমকাবে সে সংখ্যা নিয়ে না চাইতো ভয়ে ভয়ে তাকালো সে। কৌরিকে তাকাতে দেখে চোখের পলক ফেলে আশ্বস্ত করলো নিবান। মেয়েটার শরীর কাঁপুনি বলে দিচ্ছে নিজের কর্মকাণ্ডের জন্য মেয়েটা ভয়ে সংখ্যায় আছে, তাই চোখের ইশারা দ্বারা আশ্বস্ত করলো। ভয় নেই, সংকোচ করো না, যেটা হচ্ছে হতে দাও। নিবানের মুখের দিকে তাকিয়ে থাকার সময় পেল না কৌরি। পেটের মধ্যে যা ছিল তা আর গলা দিয়ে উগড়ে তুলতে বাকি নেই। শেষ সম্বল হিসাবে সবুজ পিতুনিগুলো উঠেছে। মেয়েটার গলা টানা দেখে কৌরিকে ধরে রাখা বাম হাতের বাঁধনটা আরও জোরালো হলো নিবানের। পানি প্রয়োজন। পেছনে তাকাতেই নজরে পড়লো কয়েকজোড়া বিস্ময়কর অবাক করা আশ্চর্যজনক নজর। নজরগুলো সম্পূর্ণ উপেক্ষা করে ভরাট গলায় হাঁক ছাড়ল নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্যে। অহিত সাহেব, কোথায় আপনি? তাড়াতাড়ি পানি নিয়ে আসুন। অফিসের পিয়ন, তিনি কৌরিকে বমি করতে দেখে পানি আনতে ছুটেছিলেন। নিবান হাঁক ছাড়তেই দৌড়ে পানি নিয়ে হাজির হলেন। কৌরির মাথা থেকে হাত সরিয়ে হাত পাতলেন অহিত সাহেবের সামনে। ইশারা করলেন হাতে পানি ঢালতে। ইশারা পেতেই হাতে পানি ঢালল অহিত সাহেব। মুঠোভর্তি পানি কৌরির হিজাবে এঁটে থাকা মাথায় দিয়ে ফের আরেক মুঠা পানি নিয়ে কৌরির চোখ মুখে ছিটিয়ে দিতে মেয়েটা একটু স্বস্তি পেল। গলা টানটাও কমে এলো। শরীর কঠিন দুর্বলতায় ছেড়ে দিতে শুরু করলো। তবুও নিজেকে নিজের পায়ে দাঁড়িয়ে রাখার কঠিন প্রয়াস করলো। এখন ঠিক লাগছে? কথা বলতে পারলো না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল কৌরি। সেটা দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নিবান। ফের বলল, এটুকু হেঁটে ভিতরে যেতে পারবে? নিবানের চোখের ইশারায় 2 কদম সামনের রুমটার দিকে তাকালো কৌরি। আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। পারবে? কৌরি সম্মতি জানাতে বমিকৃত অপরিচ্ছন্ন জায়গা থেকে কৌরিকে নিয়ে সরে দাঁড়ালো নিবান। সামনে এগোনোর আগে অফিসের পিয়নকে আদেশ করলো, জায়গাটা পরিষ্কার করার ব্যবস্থা করুন। অহিত সাহেব। সমাবত গম্ভীর গলায় কথাটা বলে সামনে এগোতে কৌরির দিকে নজর পড়তেই কিছু একটা ভেবে ফের আদেশ ছুড়ল, আর মিস রাইসাকে একবার আমার কেবিনে জলদি আসতে বলুন। জি স্যার। সম্মতি জানিয়ে সরে দাঁড়ালো অহিত। নিবান ও কৌরিকে নিয়ে তার নিজস্ব অফিস কক্ষের ভিতরে চলে গেল। নিবান ভেতরে ঢুকতে বিভিন্ন বয়সী অফিস স্টাফদের চোখ ঘুরে ফিরে এলো সেই স্পেশাল অফিস কক্ষের বিশাল বড় ঘোটালো থাই গ্লাসের কাচের দরজা থেকে। স্যার যখন অতি সুন্দরী একটা মেয়েকে পাশাপাশি নিয়ে অফিসে ঢুকলেন তখনই সবার নজর কেড়েছে। বেশ আশ্চর্য হয়েছে সবাই, যে যার চাকরির বয়স অনুযায়ী কখনো দেখেনি তাদের এই ধীর ব্যক্তিত্বের স্যারের সাথে কোনো মেয়ে সঙ্গ। অফিস অথবা অফিসের বাইরে কোথাও দেখেনি। এমনকি কানাঘুষা কখনো শোনেনি কোনো মেয়ে সম্পর্কিত বিষয়, যেমন স্যারের গার্লফ্রেন্ড বা এই ধরনের ধনী ব্যক্তিদের যেসব বিভিন্ন মেয়ে ঘটিত বিষয় সম্পর্কিত জানা যায়, শোনা যায়, কখনো শোনেনি কেউ। এজন্য অফিসের যে কজন মেয়ে স্টাফ আছে সবাই এমডি স্যার মানেই ফিদা। সেই ধীর ব্যক্তিত্বের মানুষটার সাথে হঠাৎ কোনো মেয়ে সঙ্গ সবাইকে তো একটু চমকে দিল বটে। আরও চমকে দিল বড় অফিসে মেয়েটাকে বমি করতে দেখেও একটু বিরক্ত হলেন না স্যার, বরং শালীনতার সাথে আগলে নিলেন এবং ধৈর্য নিয়ে শান্ত হয়ে মেয়েটার পাশে থাকলেন। নিশ্চয়ই মেয়েটা স্যারের স্পেশাল কেউ।
না হলে এত যত্ন এত মায়া কেন এরকম মায়া মায়া করে